This is for semester 4, Profits and Gains from Business and Profession, Master Volume 2. আগের যে অঙ্কটা করা হয়েছিল on the same line, a different problem is there. এটা স্ট্যান্ডার্ডটা একটু হাই। এখানেও একটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দেওয়া আছে অফ এ সোল প্রোপ্রাইটারশিপ বিজনেস অফ মিস্টার সেন। হি ইজ দি এসএসসি। Profit and loss account as per financial accounting is supplied here. আমরা জানি যে ইনকাম ফ্রম বিজনেস কম্পিউট করতে গেলে অ্যাজ পার ইনকাম ট্যাক্স রুলিং অনুযায়ী প্রফিটস অ্যান্ড গেইনস ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন কম্পিউট করতে গেলে বেসিক্যালি আমরা প্রথমেই যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটা পাই সেখানে যে নেট প্রফিটটা গিভেন আছে, দি গিভেন নেট প্রফিট 50,000 থেকে অঙ্ক শুরু করতে হয়। আর দেন ইউ হ্যাভ টু অ্যাড ডিসঅ্যালাউড এক্সপেন্সেস অ্যান্ড অ্যাডজাস্টমেন্টস অ্যান্ড ডিডাক্ট ডিসঅ্যালাউড ইনকাম অ্যান্ড গেইনস। যদি আমরা এই অঙ্কটা সার্চ করি দেখব প্রথমে কি বলেছিলাম আগের অঙ্কটা দেখে নিয়ে তারপর এই অঙ্কটায় আসবে। কি দেখেছিলাম না, খালি চোখে তোমাকে দেখে নিতে হবে যে কোন এক্সপেন্সেসগুলো বা ইনকামগুলো ডিসঅ্যালাউড। আমি পড়ছি অঙ্ক। পারচেজ, ওয়েজেস, স্যালারি, অ্যাডভার্টাইজমেন্ট, অল আর অ্যালাউড এক্সপেন্সেস, জেনারেল এক্সপেন্সেস, অ্যালাউড এক্সপেন্সেস। ব্যাড ডেট, দিস ইজ রিজার্ভ ফর ব্যাড ডেট, দিস ইজ ব্যাড, ইট ইজ নট ব্যাড ডেট, দিস ইজ রিজার্ভ ফর ব্যাড ডেট অ্যাকচুয়ালি। আমরা জানি এনি রিজার্ভ অ্যান্ড প্রভিশন দিস আর নট অ্যাকচুয়াল এক্সপেন্সেস, হেন্স ইট উইল বি ডিসঅ্যালাউড। আমি এর পাশে ডিসঅ্যালাউড লিখে দিচ্ছি, ডি লিখে দিচ্ছি। It is disallowed. D for disallowed. Contribution to staff welfare fund, contribution to any fund, contribution to any fund is not an expenses. Therefore, contribution to staff welfare fund, it is a pure it is not an actual expenses. Hence, it will also be disallowed. Insurance allowed expenses. Interest on capital. Interest on capital. এটা নোট যদি ঠিক করে পড়ো, নোটে দেখবে লেখা ছিল ইট ইজ পেমেন্ট টু সেলফ। সোল প্রোপ্রাইটারশিপ বিজনেসের ক্ষেত্রে ইন্টারেস্ট অন ক্যাপিটাল ইজ বেসিক্যালি ইন কেস অফ সোল প্রোপ্রাইটারশিপ বিজনেস ইজ বেসিক্যালি পেমেন্ট টু সেলফ। মালিক নিজেকেই নিজে পেমেন্ট করেছে, হেন্স ইট উইল বি ডিসঅ্যালাউড। ইন্টারেস্ট অন লোন, হোয়াট এভার মে বি দ্য রিজন অফ টেকিং সাচ লোন, you may have taken loan for purchasing an asset or for any revenue purposes, short-term purposes. Interest on loan always allowed expenses. Bad debt is an allowed expenses, but bad debt must be legally proved. আমি জানি না এখানে লিগালি প্রুভড হয়েছে কিনা, পরে অঙ্ক পড়ে দেখবো, এই জন্য একটা কোয়েশ্চেন মার্ক মেরে রেখেছি এখানে। ডেপ্রিসিয়েশনের রুলিং আমরা এরমভাবে করে থাকি, যেটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যে ডেপ্রিসিয়েশনটা ডেবিট করা হয় সেটাকে পুরোটাকে ডিসঅ্যালাউড করে দিই, অ্যান্ড ডেপ্রিসিয়েশন অ্যাজ পার ইনকাম ট্যাক্স রুল উইচ ওয়াজ গিভেন ইন অ্যাডজাস্টমেন্টস শুড বি ডিডাক্টেড লেটার অন। ইনকামের দিকে আসছি। ব্যাড ডেট রিকভারি ইজ এ কন্ট্রোভার্সিয়াল পয়েন্ট। এটা অ্যাডজাস্টমেন্ট না দেখে আমি ডিসিশনে পৌঁছতে পারবো না, কোয়েশ্চেন মার্ক মেরে রাখলাম। ব্যাঙ্ক ইন্টারেস্ট, এটা ইনকাম ফ্রম আদার সোর্সেস। ইন্টারেস্ট ফ্রম এনএসসি, ইনকাম ফ্রম আদার সোর্সেস। ডিভিডেন্ড ইনকাম ফ্রম আদার সোর্সেস। প্রফিট অন সেল অফ কার, you have a car and you sold it, it will be treated as capital gain income. Hence all those incomes are disallowed in nature. All those incomes are disallowed in nature because these are income from other heads wrongly credited to PL. Now I am going through the additional information. Both opening and closing stock has been undervalued by 5%. এই পয়েন্টটা আগের দিন আমরা করেছি, দেখেছি আন্ডারভ্যালুয়েশন আর ওভারভ্যালুয়েশন অফ ওপেনিং স্টক আর ক্লোজিং স্টক কীভাবে ইম্প্যাক্ট ফেলে, পরে আসছি অঙ্ক করার সময় বলবো। অ্যাডভার্টাইজমেন্ট ইনক্লুড 6,000 বিং কস্ট অফ নিয়ন সাইনবোর্ড। ইট ইজ আ ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট। নিয়ন সাইনবোর্ড মানে তো বোঝো যে সাইনবোর্ডগুলোর মধ্যে নিয়ন লাইট লাগানো থাকে।
ওই এক্সপেন্ডিচারটা অ্যালাউড এক্সপেন্সেস না ডিসঅ্যালাউড এক্সপেন্সেস, এটা নিয়ে কন্ট্রোভার্সি আছে। আগে অনেকে বলতো যে এটা একটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার, এখান থেকে অনেক দিন ধরে বেনিফিট পাওয়া যাবে, কিন্তু একটা কেস আছে মোহন ম্যাকিন ভার্সেস সিআইটি, মোহন ম্যাকিন ভার্সেস সিআইটি হিমাচল প্রদেশ হাইকোর্টের একটা কেস আছে, সেই কেস অনুযায়ী এটাকে ফুললি অ্যালাউড এক্সপেন্সেস ধরে নিতে পারো। অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস 37(1) সেকশন, যতদূর আমার মনে মেমারি বলছে 37(1) সেকশন অনুযায়ী এটা ফুললি অ্যালাউড এক্সপেন্সেস ধরে নেব। General expenses include 2000 donated to Government of India for promoting family planning. এটা donation paid to anybody is allowed expenses because these are not actual expenses, it is not actual business expenses, but a deduction can be claimed as per section 80G later on from total income. 3000 paid for income tax appeal. You know that expenses paid for making income tax appeal is fully allowed. Hence, it should not be deducted or added as per section 48(12). 1000 paid as commission for raising loan. নোট খুলে দেখবে যেখানে লেখা আছে যে এক্সপেন্সেস সিমস টু বি ডিসঅ্যালাউড বাট অ্যাকচুয়ালি অ্যালাউড, সেখানে পয়েন্ট আছে যে কমিশন ফর রেজিং এ লোন ইজ অ্যান allowed business expenses, it is a pure allowed business expenses. যতদূর মেমারি বলছে কেস ল হচ্ছে এটার ইন্ডিয়া সিমেন্টস লিমিটেড ভার্সেস সিআইটি। ইন্টারেস্ট অন লোন, যে লোনের ওপর ইন্টারেস্টটা নেওয়া হয়েছিল সেটা একটা মেশিন কেনার জন্য নেওয়া হয়েছিল, হোয়াট এভার মে বি দ্য রিজন অফ টেকিং সাচ লোন, মেশিনটা একটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার, কিন্তু সেটা পারচেজের জন্য যদি লোন নিই সেই লোনের উপর যে ইন্টারেস্ট পে করবো সেটা কিন্তু অ্যালাউড বিজনেস এক্সপেন্সেস, রেভিনিউ এক্সপেন্সেস। এটার কেসটা যতদূর মেমারি বলছে ক্যালিকো ডাইং অ্যান্ড প্রিন্টিং ওয়ার্কস ভার্সেস সিআইটি। নেক্সট, নেক্সট পয়েন্ট নাম্বার 5, ব্যাড ডেট রিকভারির পয়েন্ট আছে, এটা পরে অ্যানালিসিস করছি। ডেপ্রিসিয়েশন ওভারচার্জ আছে, অ্যাডজাস্টমেন্ট করতে হবে। অফিস কার বিক্রি করেছিল, ওই যে দেখেছিলি একটা পয়েন্ট ছিল যে প্রফিট অন সেল অফ কার, সেটা একটা কার কত ভ্যালুর কার কত ভ্যালুতে বিক্রি করেছে, করে সেখান থেকে কি প্রফিট লস হয়েছে বলেছে, এটা একটা ক্যাপিটাল গেইন ইনকাম, ক্যাপিটাল গেইন হিসেবে ট্রিট হবে। ইনকাম ফ্রম বিজনেসের মধ্যে পিএলএ ক্রেডিট হয়ে আছে, ওখান থেকে লেস হয়ে যাবে বিকজ এটা ইনকাম অফ আদার হেডস রংলি ক্রেডিট টু পিএল আছে। তো এবার আমরা সলিউশানে আসছি। সলিউশন করতে গিয়ে একটা কথা বলে দিই, আগের অঙ্কটার যা আগে যে সলভটা করেছিলাম মাস্টার ভলিউম 1-এর, তার যা সলভের টেকনিক ছিল ওই টেকনিকটা ফলো না করে এই টেকনিকটা ফলো করা উচিত। আর তোমার অ্যাসেসমেন্ট ইয়ার এবছরে হয়ে গেছে, অ্যাসেসমেন্ট ইয়ার 20-21, প্রিভিয়াস ইয়ার 19-20। আগের অঙ্কটায় যখন সলভ করেছিলাম তখন নোট ওয়াইজ, নোটটা যেভাবে পরপর পয়েন্টগুলো ছিল, প্রথমে ছিল হয়তো পার্সোনাল এক্সপেন্সেস, তারপরে ছিল পেমেন্ট টু সেলফ, ওইভাবে পরপর এখানে আইটেমগুলো লিখেছিলাম। কিন্তু ওরমভাবে লেখার থেকে এই অঙ্কটা যেভাবে করেছি, দ্যাট ইজ দি আইডিয়াল প্রসেস, আইডিয়াল প্রসিডিওর, আইডিয়াল মেথড। কী করবে, প্রবলেম ওয়াইজ এগোবো আমরা। উই উইল প্রসিড উইথ দি গিভেন ইনফরমেশন। যেরকম এখানে অঙ্ক করতে গিয়ে প্রথমেই আমি নোট ধরে চলবো না, অঙ্কে প্রথমেই গিয়ে আছে রিজার্ভ ফর ব্যাড ডেট, ডিসঅ্যালাউড এক্সপেন্সেস, তো আমি প্রথমেই এই পয়েন্টটা লিখে দেবো। পেমেন্ট টু সেলফকে আগে লিখতে হবে বা নোটে যেভাবে আছে ওভাবে প্রসিড করব না, যে পয়েন্টটা আগে পাবো সেটাকে আগে ডিসঅ্যালাউড করে দেবো। তাহলে এখানে প্রথমেই ছিল ব্যাড ডেট রিজার্ভ, তো রিজার্ভ ফর ব্যাড ডেট একটা পিওরলি প্রভিশন which is not an actual expenses, hence it should be disallowed. দেখো শুরু করলাম আমি, নেট প্রফিট অ্যাজ পার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট 50,000 অঙ্কে দেওয়া ছিল, টুকলাম, তার সঙ্গে অ্যাড ডিসঅ্যালাউড অর ইনঅ্যাডমিসেবল এক্সপেন্সেস, রিজার্ভ ফর ব্যাড ডেট। It is not any reserve or provision always disallowed because these are not actual expenses. তো টোটাল অ্যামাউন্টটা ডিসঅ্যালাউড হয়ে গেল। নেক্সট, কন্ট্রিবিউশন টু স্টাফ ওয়েলফেয়ার ফান্ড, দেখো পিএলএ তাই আছে। নেক্সট আইটেম ডিসঅ্যালাউড আইটেম আমি ডি লিখেছি পাশে। Contribution to staff welfare fund, contribution to any fund always disallowed because it is not an actual expenses, এটা disallowed হয়ে গেল, যোগ করে দিলাম। ইন্টারেস্ট অন ক্যাপিটাল, তারপরেই ছিল পিএলএ, ইন্টারেস্ট অন ক্যাপিটাল আমি আগে বলেছি এটা পেমেন্ট টু সেলফ, মালিক নিজেই নিজেকে পেমেন্ট করেছে, ডিসঅ্যালাউড এক্সপেন্সেস।
অ্যাড করে দিলাম। ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশনের পয়েন্ট আমরা কি বলেছিলাম যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যে ডেপ্রিসিয়েশনটা আছে 18,000, এটাকে প্রথমে ডিসঅ্যালাউড করে দেবো, ইনকাম ট্যাক্স রুলিং অনুযায়ী যেটা ডেপ্রিসিয়েশন হবে সেটাকে পরে মাইনাস করে দেবো। তো আপাতত এই ডেপ্রিসিয়েশন 18,000 যেটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ছিল সেটাকে আমরা এন্টায়ারলি ডিসঅ্যালাউ করে দিলাম। এবার ডেপ্রিসিয়েশনের পয়েন্টটা পড়ে নিচ্ছি। ইনকাম ট্যাক্স অফিসার কি বলেছে, ডেপ্রিসিয়েশন ওভারচার্জ অ্যামাউন্টেড রুপি 3,000। এর মানে ইনকাম ট্যাক্স অফিসার বললো দেখো ভাই, তুমি যে 18,000 ডেপ্রিসিয়েশন চার্জ করেছো এটা কিন্তু অ্যাকচুয়ালি 3,000 ওভারচার্জ হয়ে গেছে। দ্যাট মিনস the correct amount of depreciation as per income tax officer is 15,000. তুমি 18,000 চার্জ করেছো যেটা 3,000 দিয়ে ওভারচার্জড, তো therefore actual amount of depreciation is 15,000. therefore আমরা কি করব, এখানে 18,000 অ্যাড করেছিলাম লেস আইটেমের মধ্যে। এখানে যখন আমরা লেস করব, লেস আইটেমের মধ্যে ডেপ্রিসিয়েশন লিখবো। দেখো অ্যাডজাস্টমেন্ট ফর ডেপ্রিসিয়েশন, ডিডাকশন অ্যাজ পার আইটি রুল। 18,000 অ্যাকচুয়াল এক্সপেন্সেস ছিল, অঙ্কে বলছি ইনকাম ট্যাক্স অফিসার বলেছে যে 3,000 ওভারচার্জ হয়ে গেছে, মানে অ্যাজ পার ইনকাম ট্যাক্স রুল 15,000 ডেপ্রিসিয়েশন, দ্যাট শুড বি ডিডাক্টেড হিয়ার। নেক্সট আবার অ্যাড আইটেমের মধ্যে ফেরত চলে আসছি। অ্যাড আইটেমে নেক্সট ছিল কস্ট অফ নিয়ন সাইনবোর্ড। অনেকেই এটাকে ক্যাপিটাল এক্সপেন্ডিচার মনে করে, কিন্তু আমার মনে হয় এটাকে ক্যাপিটাল এক্সপেন্ডিচার না দেখিয়ে অ্যাজ পার সেকশন 37(1) এটাকে ফুললি অ্যালাউড করিয়ে দেওয়া উচিত। হিমাচল প্রদেশ হাইকোর্টের একটা কেস আছে মোহন মেকিন ভার্সেস সিআইটি, সেখানেও এই কথা বলা হয়েছিল। এই জন্য আমি এটাকে ফুললি অ্যালাউড করে দিলাম, এটাকে ক্যাপিটাল এক্সপেন্ডিচার ধরে নিয়ে ডিসঅ্যালাউড করলাম না। যদিও এখান থেকে লং টার্ম বেনিফিট পাওয়া যাবে, কিন্তু অ্যাজ পার 37(1) অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্ডিচারকে ফুললি অ্যালাউ করে দেওয়া হলো। নেক্সট জেনারেল এক্সপেন্সেস। জেনারেল এক্সপেন্সেসের কিন্তু কতগুলো ভাগ আছে এখানে। জেনারেল এক্সপেন্সেসের প্রথম পার্ট ছিল ডোনেশন টু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফর প্রমোটিং ফ্যামিলি প্ল্যানিং। আমরা জানি যে এটা কোনো বিজনেস এক্সপেন্সেস নয়, হেন্স ফুললি ডিসঅ্যালাউড। তবে পরে একটা ডিডাকশন পাওয়া যাবে অ্যাজ পার সেকশন 80G। এই ডিডাকশনটা কিন্তু ছাড় পাওয়া যায় ফ্রম টোটাল ইনকাম। সেটা সেমিস্টার 4-এর সিলেবাসে নেই, সেমিস্টার 4-এ দেখাতে পারবো না, কারণ ওটা সেমিস্টার 5-এ আছে। ডিডাকশনটা কীভাবে হবে? নেক্সট জেনারেল এক্সপেন্সেসের আর একটা পার্ট ছিল এক্সপেন্সেস পেড ফর মেকিং ইনকাম ট্যাক্স অ্যাপিল। আমরা জানি এটা একটা ফুললি অ্যালাউড এক্সপেন্সেস অ্যাজ পার সেকশন 48(12). তাহলে এটা ফুললি অ্যালাউড। ফুললি অ্যালাউড মানে পিএলএ যেটা ডেবিট করা যে ঠিক আছে, তুমি অ্যাডলেস কিছু করতে যাও না, ট্যাক্স মেরে দিলাম। নেক্সট ছিল জেনারেল এক্সপেন্সেসের একটা পার্ট ছিল কমিশন ফর রেজিং এ লোন। লোন রেজ করতে গিয়ে তুমি কমিশন বা ব্রোকারেজ পে করেছো। আমি একটু আগে বলেছি ইন্ডিয়ান সিমেন্টস লিমিটেড ভার্সেস সিআইটি যে কেস আছে, সেই কেসে বলা হয়েছে যে লোন ইজ নেসেসারি ফর সার্ভাইভাল অফ বিজনেস অ্যান্ড কমিশন ইজ নেসেসারি ফর রেজিং সাচ লোন। লোন ছাড়া তুমি অ্যাসেট কিনতে পারবে না, ব্যবসাকে কন্টিনিউ করতে পারবে না। আবার কমিশন না দিলে তুমি ব্রোকারেজ বা কমিশন না দিলে ইউ ক্যানট রেজ লোন তুলতে পারবে না। তাহলে সাচ অ্যাজ লোন ইজ নেসেসারি ফর সার্ভাইভাল অফ বিজনেস অ্যান্ড interest is commission is necessary for raising such loan, hence such commission is fully necessary business expenses, hence it is fully allowed. fully allowed যখন পিএলএ ডেবিট করা আছে, ঠিক করা আছে, অ্যাডলেস কিছু করো না, ট্যাক্স মেরে দাও। নেক্সট ইন্টারেস্ট অন লোন যেটা ছিল, সেটা লোনের পারপাসটা লং টার্ম হোক আর শর্ট টার্ম হোক, ইন্টারেস্ট অন লোন পে করলে অলওয়েজ অ্যালাউড এক্সপেন্সেস। ক্যালিকো ডাইং অ্যান্ড প্রিন্টিং ওয়ার্কস ভার্সেস সিআইটি, ক্যালিকো ডাইং অ্যান্ড প্রিন্টিং ওয়ার্কস ভার্সেস সিআইটি কেসেও সেই কথা বলা হয়েছিল। এখানে লজিকটাই ছিল, পরীক্ষায় লজিকগুলো লেখার কোনো দরকার নেই। মেশিন ইজ নেসেসারি ফর বিজনেস, লোন ইজ নেসেসারি ফর পারচেজিং সাচ মেশিন, ইন্টারেস্ট ইজ নেসেসারি টু গেট সাচ লোন, হেন্স ইন্টারেস্ট ইজ এ নর্মাল বিজনেস এক্সপেন্সেস, কম্পালসরি বিজনেস এক্সপেন্সেস, অ্যাকচুয়াল বিজনেস এক্সপেন্সেস, হেন্স ফুললি অ্যালাউড। অ্যালাউড যখন পিএলএ ডেবিট করা আছে, ঠিক আছে, অ্যাডলেস করো না। নেক্সট আমরা যাচ্ছি অ্যাডজাস্টমেন্ট ফর আন্ডার ভ্যালুয়েশন অফ ক্লোজিং অ্যান্ড ওপেনিং স্টক। অঙ্কে বলা ছিল 1 নম্বর পয়েন্টেই, যেখানে ওপেনিং আর ক্লোজিং স্টকটা আন্ডার ভ্যালুয়েশন হয়েছে। আন্ডার ভ্যালুয়েশন হয়েছে মানে কম দেখানো হয়েছে। কত পার্সেন্ট কম দেখানো হয়েছে? 5%। তাহলে ক্লোজিং স্টক যেটা 5% কম দেখিয়ে রাখা হয়েছে, 95% দেখিয়ে রাখা হয়েছে, তা ক্লোজিং স্টক তো ইনকামের দিকে বসে, ট্রেডিংয়ে ক্রেডিট দিকে বসে, ইনকামের দিকে বসে। তাহলে ক্লোজিং স্টককে তুমি কমিয়ে দেখিয়ে রেখেছো। ক্লোজিং স্টককে যদি কমিয়ে দেখিয়ে রাখো, তাহলে প্রফিটকে কমানো আছে। তাহলে আজকে প্রফিটকে বাড়াতে গেলে কী করবো? অ্যাড করে দেবো। কত অ্যামাউন্ট অ্যাড করবো?
95% যে ভ্যালুটা আছে 5% কম দেখানো আছে, তাহলে 95% সমান গিভেন ভ্যালু, ক্লোজিং স্টকের যা গিভেন ভ্যালু 28,500, 1% এত, 5% এত, তো 5% ভ্যালু দিয়ে ক্লোজিং স্টকের ভ্যালুটাকে আমরা কমিয়ে রেখেছি। ক্লোজিং স্টককে কমিয়ে রেখেছি মানে প্রফিটকে কমিয়ে রেখেছি, আজকে প্রফিটের সঙ্গে অ্যাড করে দিলাম। অ্যাড আইটেম সব শেষ হয়ে গেল, অ্যাড আইটেমগুলোকে পরপর সব যোগ করলাম, করে 2 নম্বর কলামে বার করে দিলাম, 38,500 হলো। ওই যে 50,000 নেট প্রফিট অ্যাজ পার প্রফিট অ্যান্ড লস ছিল, তার সঙ্গে এটা অ্যাড হয়ে গিয়ে 88,500 হয়ে গেল। এবার এর সঙ্গে আমরা কি করব, সব ফিগারগুলো লেস আইটেমগুলো এবার পরপর লেস করব। লেস ডিসঅ্যালাউড অর ইনঅ্যাডমিসেবল ইনকাম অ্যান্ড অ্যাডজাস্টমেন্টস। এর মধ্যে প্রথমেই আসি ইনকাম ফ্রম আদার হেডস রংলি ক্রেডিটেড টু পিএল। অন্য হেডের ইনকাম যদি পিএলে ক্রেডিট হয়ে পিএলের প্রফিটটাকে বাড়িয়ে রাখে, সেগুলোকে সব মাইনাস করে দেবো। যেমন অঙ্কে ছিল এখানে ব্যাঙ্ক ইন্টারেস্ট ছিল, ইনকাম ফ্রম এনএসসি ছিল, ডিভিডেন্ড রিসিভ ছিল, এগুলো সব ইনকাম ফ্রম আদার সোর্সেসে ট্যাক্সেবল হয়। প্রফিটস অন সেল অফ মোটর গাড়িটা ক্যাপিটাল গেইন ইনকাম ছিল, তো এগুলো সব লেস হয়ে যাবে। ব্যাড ডেট রিকভারির পয়েন্ট ইন্টারেস্টিং পয়েন্ট ছিল, আগেই বলেছি, একটু পড়ছি আমি ব্যাড ডেট রিকভারির পয়েন্ট। পিএলে ব্যাড ডেট রিকভারি একটা ইনকাম দেখানো ছিল 4,500, আর অ্যাডিশনাল ইনফরমেশনে ব্যাড ডেট রিকভারি point number 5, the bad debt recovery is related to a date of rupees 20,000 written off in which written off of which rupees 15,000 was allowed by the আইটিও, ইনকাম ট্যাক্স অফিসার। এর মানে বলছে ব্যাড ডেট রিকভারি যে 4,500 টাকা হয়েছে সেটা কোন ডেটের না, বলছে একটা 20,000-এর ব্যাড ডেট হয়েছিল, কিন্তু সেই 20,000-এর ব্যাড ডেটের মধ্যে 15,000-কে অ্যালাউ করেছিল ইনকাম ট্যাক্স অফিসার। আমার অ্যাকচুয়াল ব্যাড ডেটটা 20,000-এর ছিল, ইনকাম ট্যাক্স অফিসার বলে যে না, আই অ্যাজিউম দ্যাট by as per my view, as per income tax officer's view, the amount of allowed bad debt was 15,000, although the actual amount of bad debt was 20,000, but income tax officer allowed 15,000 in last year as bad debt. Now bad debt recovery was 4,500. Now what to do? Basically assumption is needed here. Previously income tax officer allowed 15,000 and 5,000 of debt was disallowed by him. Amount recovered was 4,500. Now as recovery is within the allowed limit, hence such recovery is admissible. এর মানে কি, ইনকাম ট্যাক্স অফিসার বলবে দেখো ভাই 4,500 তোমার ব্যাড ডেট রিকভারি আছে, আর আমি তোমাকে বলেছিলাম তোমার 15,000 ব্যাড ডেটটা 15,000 পর্যন্ত ব্যাড ডেট ইজ অ্যালাউয়েবল। 15,000 ব্যাড ডেটকে ইনকাম ট্যাক্স অফিসার অ্যাকসেপ্ট করেছিল অ্যাজ ব্যাড ডেট। দেয়ারফোর ইনকাম ট্যাক্স অফিসার বলবে এই যে 4,500 রিকভারি হয়েছে সেটা এই 15,000-এরই একটা পার্ট। ইনকাম ট্যাক্স অফিসার যদি 15,000 অ্যালাউ না করে 2,000 অ্যালাউ করতো, তাহলে কিন্তু ব্যাড ডেট রিকভারি 2,000 পর্যন্তই আমরা ব্যাড ডেট রিকভারিকে অ্যাডমিসেবল ইনকাম বলতাম, বাকি 2,500-কে ডিসঅ্যালাউ করতাম, এখানে লেস করে দিতাম। কিন্তু যেহেতু অ্যাজ ব্যাড ডেট রিকভারি ইজ উইদিন দি অ্যালাউড লিমিট, এটাকে বলে অ্যালাউড লিমিট 15,000, ব্যাড ডেট রিকভারি 4,500 কি উইদিন দি রিকভারি লিমিট, উইদিন দি অ্যালাউড লিমিট। ব্যাড ডেট অ্যালাউ করেছিল 15,000, তার থেকে কম অ্যামাউন্ট যদি ব্যাড ডেট রিকভার্ড হয়, তাহলে ইনকাম ট্যাক্স অফিসার বলবে আমি যে 15,000 তোমাকে অ্যালাউ করেছিলাম তারই একটা পার্ট এখানে তুমি পেয়েছো বলে অনুমান করব, তাহলে ওটা একটা ইনকাম। ব্যাড ডেট 15,000 পর্যন্ত ব্যাড ডেটকে খরচ হিসেবে ইনকাম ট্যাক্স অফিসার মেনে নিয়েছিল। 15,000-এর মধ্যে যখন ব্যাড ডেট রিকভারি আছে তখন ইনকাম ট্যাক্স অফিসার বলবে তাহলে ওই 4,500টাও একটা ইনকাম। তুমি যখন পিএলএ ওটাকে ক্রেডিট করেছো তাহলে ওটা ঠিক আছে, ওই ইনকামটা অ্যালাউড ইনকাম। পিএলএ ক্রেডিট আছে, অ্যালাউড ইনকাম, ক্রেডিট হয়ে থাক, ওটাকে কোনো অ্যাডলেস কিছু করতে যাব না, ড্যাশ মেরে দিলাম, নোট কি দিয়েছি, অ্যাজ রিকভারি ইজ উইদিন দি অ্যালাউড লিমিট, হেন্স সাচ রিকভারি ইজ অ্যাডমিসেবল।
না বুঝলে আমাকে ফোন করো এটার জন্য। অ্যাডজাস্টমেন্ট অফ ডেপ্রিসিয়েশন অলরেডি বলে দিয়েছি। ওপেনিং স্টক আর ক্লোজিং স্টক দুটোরই আন্ডার ভ্যালুয়েশন ছিল। ওপেনিং স্টকও 5% আন্ডার ভ্যালু ছিল। তাহলে যে ভ্যালুটা আছে 38,000 ওপেনিং স্টক শো করা আছে সেটা তো অ্যাকচুয়ালি 95%। এখন ওপেনিং স্টকের ভ্যালু যদি আন্ডার ভ্যালু করে রাখো তাহলে কি দাঁড়ায়? ওপেনিং স্টক যদি আন্ডার ভ্যালু থাকে তার মানে হলো ওপেনিং স্টক ট্রেডিংয়ের খরচের দিকে বসে, তাহলে খরচকে কম দেখানো আছে। খরচকে কম দেখানো আছে মানে প্রফিট বেড়ে আছে, তাহলে আজকে প্রফিটটাকে কমাতে হবে, ওই জন্য এটা লেস আইটেম হয়ে গেল। 95% সমান এত, তাহলে 5% কত? এই 5% যে 2000 আসছে সেই অ্যামাউন্টটা দিয়ে খরচা কমে গেছে, খরচের দিক কমে গেছে মানে প্রফিট বেড়ে গেছে, তাহলে প্রফিট থেকে মাইনাস করতে হবে 2000। হয়ে গেল। সব লেস আইটেমগুলো এখানে লিখলাম, লিখে এখানে বার করে দিলাম। 39,000 এলো, যা উপরে 88,000 বোধহয় টোটাল এসেছিলো, সেখান থেকে মাইনাস করে ইনকাম ফ্রম বিজনেস বেরিয়ে গেল। ইনকাম ফ্রম বিজনেস 49,500 বেরিয়ে গেল। বুঝতে না পারলে আমাকে ফোন করো। আর আমার কাছে তো বই নেই, ফলে আমি নাম্বারগুলো দিতে পারছি না। বিজনেসের যতগুলো ইয়ারের অঙ্ক আছে বিজনেসের, সেই সেনগুপ্তর বই খুলে ইয়ারের অঙ্কগুলো সব করে নিতে হবে। অন্তত 1990 থেকে যতগুলো অঙ্ক পাবে সব কটা অঙ্ক একটু প্র্যাকটিস করে নিও। প্রবলেম হলে ফোন